I have a plan for the people of my country. মনে করুন 2026 সালের 12ই ফেব্রুয়ারি বিএনপি ক্ষমতায় আসলো। কেমন হবে সেই বাংলাদেশ? টাইম মেশিনে আপনাদেরকে কিছুক্ষণের জন্য 2031 সাল পর্যন্ত ঘুরিয়ে আনবো। বিএনপি যদি কোনোভাবে ক্ষমতায় আসেই, তাহলে আমরা যে বাংলাদেশকে দেখব তার একটা প্রতিচ্ছবি আজকের অনুসন্ধানে তুলে ধরার চেষ্টা করা হবে। মনে করুন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি ধানের শীষ বিজয়ী হলো এবং বিএনপি সরকার গঠন করলো। তাহলে বিএনপি 12 তারিখের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করলে কেমন হবে তার ভবিষ্যৎ সরকার, সেটা বুঝতে হলে তার অতীত ইতিহাস একটু দেখে আসতে হবে। আওয়ামী লীগের 15 বছর ভোটারবিহীন নির্বাচনে ক্ষমতায় থাকার যে থিওরি, সেটার উদ্ভাবক ছিল বিএনপি। বাংলাদেশ স্বাধীনের পর প্রথম গণতান্ত্রিক নির্বাচন হয় 1991 সালে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর 1996 সালে প্রথম নির্বাচিত কোনো সরকারের 5 বছর পূর্ণ হয়। কিন্তু ক্ষমতার 5 বছর পূর্ণ হবার পরেও বিএনপি নির্বাচন দিতে গড়িমসি শুরু করেন। ফলশ্রুতিতে জামাত, আওয়ামী লীগ সহ প্রধান রাজনৈতিক দলগুলো 1996 সালের 15ই ফেব্রুয়ারির সেই পাতানো নির্বাচনকে বয়কট করে। কিন্তু সংকটের সমাধান না করে বিএনপি জোরপূর্বক এক নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে আরও এক মেয়াদ ক্ষমতায় থাকার চেষ্টা চালায়। সে নির্বাচনের পর সরকার গঠন করলেও বিএনপি 3 মাসের বেশি টিকতে পারেনি। একই বছরের 12ই জুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরেকটি নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি পরাজিত হয়। এরপর 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আওয়ামী লীগের ইসলাম বিদ্বেষী সরকারের বিরুদ্ধে একজোট হয়ে বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দল 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দেয় এদেশের মানুষ। 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার 5 বছর ক্ষমতায় থাকার পর আবারও ক্ষমতা হস্তান্তরে গড়িমসি শুরু করে বিএনপি। বিচারপতি কে এম হাসানকে নিয়ে নানা ধরনের নাটকীয়তার পর বিএনপি পন্থী শিক্ষক ইয়াজউদ্দিন আহমেদকে একাধারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান এবং রাষ্ট্রপতির পদে বসানো হয়। কিন্তু নিজের লোককে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে আবারও ক্ষমতায় বসার স্বপ্ন পূরণ হয়নি বিএনপির। 2006 সালের জানুয়ারির 11 তারিখে শুরু হয় সেনাবাহিনীর নেতৃত্বে বহুল আলোচিত 111 সরকার। বাংলাদেশে ক্ষমতাসীন দল হিসাবে বিএনপির চ্যাপ্টার ওই দিনই ক্লোজ হয়ে যায়। দলটি আবার কবে ক্ষমতায় আসবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না। তবে ক্ষমতায় থাকাকালীন বিএনপির 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি থেকে শুরু করে সারের জন্য মানুষের বুকে গুলি চালানো, বিদ্যুৎ খাতে লাগামহীন লুটপাট, বিদেশে টাকা পাচারের কালিমা এখনো দগদগে হয়ে আছে বিএনপির কপালে। তবে আগের সে বিএনপির এখন নাবিক পাল্টেছে। নতুন দলীয় প্রধানের হাতে বিএনপির নতুন নির্বাচন। এই নির্বাচনে জয়ী হলে বিএনপি দেশ পরিচালনায় কতটা সফল হবে তার কিছুটা ধারণা পেতেই আমাদের আজকের এই ভবিষ্যতের পথে বিচরণ। প্রিয় ভাই বোনেরা, বদরের যুদ্ধ নিশ্চয়ই আপনারা জানেন কম বেশি সবাই। হযরত আয়েশা তার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। বিএনপি 2031 সাল পর্যন্ত ক্ষমতায় থাকলে বাংলাদেশের চিত্র কেমন হবে চলুন তার একটা নমুনা দেখা যাক। বিএনপির মনোনয়ন থেকে শুরু করে প্রার্থী বাছাই, জোট গঠন, প্রচারণা, প্রতিশ্রুতি সবখানেই শুভঙ্করের ফাঁকি। আমরা প্রথমেই বিএনপির মনোনয়ন বন্টন নিয়ে অনুসন্ধানের শুরু করব, যেখানে বিএনপি খোদ নিজেদের দলের নেতাদের সাথেই মহা প্রতারণা করেছে। এটা নির্বাচনী জনসভা, সেই জন্য আমরা একত্রিত হয়েছি। বিএনপিতে ত্যাগী নেতাদের বেশিরভাগ মনোনয়ন পায়নি। অন্তত অর্ধেক প্রার্থীর বিরুদ্ধে ব্যাংকের টাকা আত্মসাৎ, দখলবাজি, চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তারপরেও তাদেরকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এই মনোনয়ন প্রক্রিয়া থেকেই শুরু হয়েছে দুর্নীতি। একজনকে মনোনয়ন দিয়ে টাকা নেওয়া হয়েছে একাধিক নেতার কাছ থেকে, যাদের অনেকেই মনোনয়ন না পেয়ে এখন টাকা উদ্ধারে কঠিন যুদ্ধ করে যাচ্ছেন। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন নমিনেশন পদপ্রার্থী ছিলাম। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সাধারণ কর্মী। আমার প্রচারণা দেখে জনাব কয়সার আহমেদ, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি, উনি আমাকে যেভাবে হোক আমার নাম্বারটা সংগ্রহ করে এবং আমার সঙ্গে সে যোগাযোগ করে। সে আমাকে বলে যে উত্তরবঙ্গের নমিনেশনের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশনের যে ফাইল তার কাছে, তো এই বাঘাচারকাটে একজন অভিভাবক দরকার। এই অভিভাবকের সন্ধানে তারা খুঁজতেছে, কিন্তু ভালো কোনো অভিভাবক পাচ্ছে না। তারা আমাকে পছন্দ করে চয়েস করেছে, সেটা আমাকে নমিনেশন দিতে চায়। তো পার্টি ফান্ডে আমাকে 3 কোটি টাকা দিতে হবে। সে জনাব তারেক রহমান খুব ঘনিষ্ঠ ভজন, কাছের লোক।
So, আমি বিশ্বাস করি এবং আমি তাকে 65 লক্ষ টাকা আমার আত্মীয় স্বজনের মাধ্যমে তার 2টা অ্যাকাউন্ট নম্বর দেয়, সে অ্যাকাউন্টে জমা করি। দেখলাম 1 মাস পার হয়ে গেল, পারে না। আমি বুঝতে পারছি সে পারেনি, সে আমার সাথে ফ্রড করেছে। এই চিত্র প্রায় বিএনপির প্রতিটি আসনেই। কোথাও টাকা দিয়ে ব্যর্থ হয় ত্যাগী নেতারা মনোনয়ন পাননি, কোথাও টাকা দিয়ে মনোনয়ন পেয়েছেন, আবার কোথাও আম ছালা দুটোই হারিয়েছেন। টাকা পয়সা যে এই পয়সা এটা আপনারা জানলেন কিভাবে? সবাই জানে, আপনি যারা সবাই জানে। মনোনয়ন এই লোক পাইলো কিভাবে? এই লোক পাইছে আপনার এই যে মহাসচিবের সাথে তার একটা ভালো সম্পর্ক, হ্যাঁ, মহাসচিবের মাধ্যমে। আর রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদ উনি কত টাকা ডিল হয়েছে এরকম কোনো কিছু জানেন? সম্ভবত 3 কোটি টাকা ভাইয়া। এটা ভাগ করে নিচ্ছে মহাসচিব আপনার আসাদের হাবিবুল আব্দুল সাত্তার পাটোয়ারি। কত আসন এটা নীলকুমারী? আমরা আন্দোলন সংগ্রাম এত কষ্ট করলাম, এই করে এখন যে সুদিন দেখলো আবার উনি টাকা আছে, এইসব মানুষের তো সুযোগ আছে ভাই, ওরা তো আসলে জায়গা পেয়ে যায়। আমাদের মতো মানুষের তো অনেক সমস্যা। এর চ্যানেল কে কার মাধ্যমে ইয়ে করছে? এর চ্যানেল হলো ডাক্তার জাহিদ। এক্স্যাক্টলি কোন অ্যামাউন্ট জানছেন যে কত টাকা দিছে বা কি এরকম কিছু জানতে পারছেন? উনি তো নিজেই প্রকাশ্যে বলছে আমার 100 কোটি টাকা লাগলো, আমি আনবো, যেমনি হোক আমি আনবো। 3.5 কোটি টাকা কন্ট্যাক্ট করছিল আমার সাথে। আচ্ছা, আমাকে চাইছে তো আমি তো জানি তো হওয়ার কথা না, তারপরে যেভাবে বলছে আর কিভাবে করছি। তো এখন তো আমাকে বললো যে আগে 70 লাখ টাকা আগে দিতে হবে, পরে নমিনেশন পেলে বাকিটা, এরকম কথা তো ছিল, বলছে টলছে। এখন আমাকে যখন বলছে টাকা দিয়ে দিচ্ছে আগে, কিন্তু দেখলাম চাঁদ সাহেবকে যখন পঙ্কু সাহেব বিজ্ঞানী দিল, তখন আমি কাউসারকে ফোন দিলাম। আপনি বললেন যে নমিনেশন আমাকে দিবেন, তারেক রহমান আমাকে দিবে, এটা বললো। আপনি বলছেন তো ওই নমিনেশন তো ওনাকে দিল। তো তখন মানে সে বলছিল যে যদি ওয়েট করে 1 সপ্তাহ, যদি নমিনেশন তুমি না পাও তোমার টাকা রিফান্ড করে দিব। টাকা দিচ্ছি 65 লাখ, 70 লাখ দিইনি, 65 লাখ দিচ্ছিলাম। সবচেয়ে ধোঁকা খেয়েছেন বিএনপির সাথে যারা জোট করেছেন তারা। অনেক স্বপ্ন নিয়ে জোটে যারা অংশ নিয়েছিলেন তাদের সকলেই এখন ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। এই যেমন নিজের দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়ে স্বপ্ন দেখেছিলেন যদি একবারের জন্য এমপি হওয়া যায়, কিন্তু ধানের শীষ প্রতীক রাশেদ খানকে দেয়া হলেও বিএনপি কৌশলে তাদের আরেকজন প্রার্থীকে স্বতন্ত্র হিসেবে দাঁড় করিয়ে দেন ঝিনাইদহ 4 আসনে। দিন যত যাচ্ছে রাশেদ খান বুঝতে পেরেছে বিএনপির ভয়ঙ্কর ফাঁদে একুল উকুল সবই হারিয়েছেন তিনি। বিএনপির স্বতন্ত্র প্রার্থীর তাণ্ডবে রাশেদ খান নির্বাচনের মাঠে কোণঠাসা হয়ে পড়েছে। পরিস্থিতি যা দাঁড়িয়েছে, ঝিনাইদহ 4 আসনে রাশেদ খান তার নিজের ভোটটাও দিয়ে এলাকা ছাড়তে পারবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ রাশেদ খানকে এরই মধ্যে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঝিনাইদহের বিএনপির নেতাকর্মীরা। একই অবস্থা গণ অধিকার পরিষদ নামে কথিত এই রাজনৈতিক দলের প্রধান নেতা নুরুল হক নুরুর আসনে যা শুরু হয়েছে তাতে যে কোনো সময় নুরুকে মেরে ফেলতে পারে এমন আশঙ্কা করেছেন ভাতারের আশায় লাং হারানো রাজনীতিবিদ নুরুল হক নুরুর অভিযোগ তার কর্মীদেরকে ধর্ষণও করেছে বিএনপির সমর্থকেরা। হাসান মামুন আমাদের কর্মীদের কি এই হত্যা করছে, রেপ করছে, বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পুড়িয়ে দিচ্ছে। কয়েকদিন পরে হয়তো আমারও লাশ পাওয়া যেতে পারে। অথচ বিএনপি তাকে কথা দিয়েছিল ওই আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। নুরুল হক নূর, গণ অধিকার, পটুয়াখালী 3। নুরুর রাশেদের মতো কুলহারা কলঙ্কিনীর মতো ব্যর্থ হবার পথে আরেক রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ। এক দল এক নেতা আন্দালিব রহমান পার্থ নিজ দলের সবাইকে পথে বসিয়ে নিজে চেয়েছিলেন এমপি হতে, কিন্তু ভোলায় 1 আসনে পার্থকে দেয়া হলেও বিএনপি তাদের আরেকজন প্রার্থীকে কৌশলে প্রার্থী করে রেখেছেন। সূত্র জানিয়েছে বিএনপির পক্ষ থেকে কথিত বিদ্রোহী প্রার্থীকে বলা হয়েছে পার্থের লোকজনকে পিটিয়ে পাঠিয়ে যদি জিতে আসতে পারো তাহলে আবারও ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে। সেই আশ্বাসী ভোলা 1 আসনে প্রতিদিনই চলছে বিএনপি আর জোট প্রার্থী পার্থের দলের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ।
এভাবে বিএনপির জোটে যারা গিয়েছেন তাদের সকলেই এখন বিএনপির সাথে জোট করার কর্মফল ভোগ করছেন, অথচ জামায়াত ইসলামের জোটে যারা অংশ নিয়েছেন তাদের প্রার্থিতা ঘোষণার সাথে সাথেই জামায়াত ইসলামের সম্ভাব্য প্রার্থীরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। 10 দলীয় নির্বাচনী ঐক্যের চূড়ান্ত প্রার্থী হিসেবে এনসিপির জুবাইরুলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন চট্টগ্রাম 8 আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ আবু নাসের। জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত এবং 10 দলীয় জোটের সিদ্ধান্তের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ 3 আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকে ডক্টর ইকবাল হোসেন ভূঁইয়া আজকে থেকে ফরমালি সরে দাঁড়ালেন। জামায়াতের এসব প্রার্থীদের অনেকের নিশ্চিত জয়ের সম্ভাবনা থাকা সত্ত্বেও তারা ভোটারদের চোখের পানিতে বিদায় নিয়েছেন। এটা কোনোভাবে আমি নিতে পারতেছি না। আজকে যাকে দেওয়া হয়েছে কেন্দ্রতে এজেন্ট দেওয়ার মতন লোক নাই, আর যেখানে আপনার জনপ্রিয়তা সবার উপরে। আমরা খুব আশাবাদী ছিলাম এবার রামমোহন জায়গাকে আপনাকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাল্লাহ, কিন্তু ভাই যে সিদ্ধান্ত কেন্দ্র থেকে নেওয়া হয়েছে এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না। আমার কেন জানি মনে হচ্ছে আপনি কোনোভাবে নির্বাচন করলেও আপনি আমার সংসদে যাবেন ইনশাল্লাহ। নির্বাচনের জোটে আসা প্রার্থীদের সাথে বিএনপি যে প্রতারণা করেছে তাতে এই দলের সাথে ভবিষ্যতে কেউ জোট করবে কিনা তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তাদের এখন নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত। অনতিবিলম্বে হাসান মামুনের প্রার্থিতা বাতিল করতে হবে। নিজের জোট সঙ্গীদের সাথে প্রতারণার পাশাপাশি বিএনপি ভোটারদের সাথেও প্রতারণা শুরু করেছে। ফ্যামিলি কার্ডটা আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে যত পরিবার আছে বাংলাদেশে আমরা চেষ্টা করব সবাইকে দিতে। দীর্ঘ 17 বছর ঢাকা লন্ডন যৌথ প্রযোজনায় বিএনপি একটি কার্ড উদ্ভাবন করেছে যার নাম ফ্যামিলি কার্ড, কিন্তু এই কার্ড আরো 4 বছর আগে পুরাতন হয়েছে। শেখ হাসিনার সময়েই 1 কোটি ফ্যামিলি কার্ডকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছিল, কিন্তু দুর্নীতি আর অব্যবস্থাপনায় সেই প্রকল্প ব্যর্থ হয়। 1 কোটি ফ্যামিলি কার্ড পরিণত হয়েছে স্মার্ট কার্ডে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে এই আধুনিক কার্ড। হাসিনার আমলে শুরু হয় স্মার্ট কার্ড আবারও পুরাতন ভার্সন ফ্যামিলি কার্ডে ফিরিয়ে নিয়ে 1 কোটির পরিবর্তে 50 লাখ কার্ড দেওয়ার মহা এক পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি। এগুলো কিসের কার্ড? এগুলো কিসের কার্ড? এগুলো কি বিতরণ করেন? কিসের কার্ড এগুলো? হাতে নাতে ধরা হয়েছে কার্ড বিতরণ করেন। এইগুলো ধান শেষে বডি আর ফ্যামিলি কার্ড এগুলো। হ্যাঁ, এটা হলো যদি এই যে এদের ফাইল করে হলো শেখ হাসিনার 10 টাকা সে চাউলের মতো। 10 টাকা সে চাউল কিনে ঘরে চাউল রাখার জায়গা নেই। তারপরেও সমস্যা নেই, খালি হাতে ফেরানোর চেয়ে কিছু একটা দিচ্ছে তাতেও সমস্যা কি? কিন্তু বিএনপি নির্বাচিত হবার আগেই যে জালিয়াতি শুরু করেছে তাতে জনমনে আশঙ্কা তৈরি হয়েছে বিএনপির এই ফ্যামিলি কার্ডটুকু পাওয়া যাবে কিনা। তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের 50 কোটি লোকেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। 18 থেকে 20 কোটি মানুষের দেশে বিএনপি প্রতিশ্রুতি দিচ্ছে 50 কোটি কার্ড বিতরণের। কোথাও আবার এই কার্ডে হরেক রকমের পণ্যের সাথে নগদ টাকা দেওয়ারও মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে। এই যে ফ্যামিলি কার্ড গুলো বিতরণ করছেন এটা বিএনপি সরকার থেকে দেওয়া হয়েছে। আজকে ফ্যামিলি কার্ডের বিনিময়ে পণ্য বিক্রি হচ্ছে 1300 টাকা করে, সেই পণ্য দেওয়া হচ্ছে ফ্যামিলি কার্ডে। 2000 টাকার মাল সামানা দেওয়ার পর নগদ টাকা দিব আর 2000 টাকা এই দানের শীষে ভোট দিলে। বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। ফ্যামিলি কার্ডের সাথে কোথাও আবার কৃষি কার্ডও দেওয়া হচ্ছে। আপনাদের ওয়াইফের জন্য একটা ফ্যামিলি কার্ড করে দেবে, আর আপনাদের কৃষির জন্য ফ্যামিলি কার্ড করে দেবে। ফ্যামিলি কার্ড এবং আছে কৃষি কার্ড। কৃষি কার্ডে কৃষি সরঞ্জামাদি যত আছে সার কীটনাশক সহ সবকিছু। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি 25 কেজি চাল কিনতে পারবেন, 1 কেজি নুন কিনতে পারবেন, একদম বিনামূল্যে বিনা পয়সা। আর যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে, ওই তোমার RS খোঁতানো যাবে না, এসে খোঁতানো যাবে না। এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে। হয়তো 15,000 টাকা লাগবে, 15,000 দিল, নাহলে 20,000 লাগবে, 20,000 দিল। জালিয়াতির এখানেই শেষ নয়। বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গ্রামের সহজ সরল মানুষকে বোকা বানিয়ে ফ্যামিলি কার্ডের নামে তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন বিভিন্ন অঙ্কের টাকা। 100 টাকা নিছে, আরো 7 জনের কাছ থেকে 750 টাকা করে টাকা নিছে। চলে গেছে, কোন একটা ফ্যামিলির দেয় নাই, সে ভেঙে গেছে। আপনাদের কাছে কত করে টাকা চাচ্ছ? 100 টাকা। বিএনপির বিভিন্ন মিছিলগুলোতে বিরিয়ানির প্যাকেট আর টাকার প্রলোভন দেখিয়ে মানুষকে ভাড়া করে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু যেসব মানুষকে ভাড়া করে আনা হচ্ছে তাদের সাথেও
ধোঁকাবাজি করেছে দুর্নীতিতে 5 বারের চ্যাম্পিয়ন এই দলটি। ওগুলো কি 300 কোটি টাকা দেবো মিছিলে 300 টাকা পাইছেন না দেয় নাই। কার মিছিল গেছিলেন? এর মধ্যে একটি অনার পাইছেন না? বিএনপি তাদের নতুন প্রতারণার ফাঁদ পেতেছে আওয়ামী লীগ এবং সংখ্যালঘু ভোটারদেরকে ধরতে, কিন্তু বাস্তবতা বলছে তাদের সাথেও প্রতারণা করবে বিএনপি। কারণ 5 তারিখের পর আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান দখল, মামলা বাণিজ্য, এমনকি সংখ্যালঘুদের জমি জায়গার দখলে নেতৃত্ব দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে সংখ্যালঘুরা কেমন থাকবে তারও একটা চিত্র এরই মধ্যে ফুটে উঠেছে। হাসিনা পালানোর পর 6 আগস্ট আমার ছোট দোকানেও আবার হামলা চালায়, আমাদের সবাইকে মারধর করে, আমার পরিবারে, আমার দিদাকে, আমাকে, আমার রোগাক্রান্ত বাবাকে। এরা হলো বরিশালে বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জামাল হোসেন নোমান। তারপরেও বিএনপি আওয়ামী লীগ এবং হিন্দুদের ভোট পেতে নানা ধরনের লোভনীয় অফার দিয়ে মাঠে নেমেছে। আওয়ামী লীগ বিএনপির ভাই ভাই দানের শীষে ভোট চাই। আদালতে চলমান অবস্থাতেই বিএনপি ক্ষমতায় গেলে সব মামলা তুলে নেয়ার মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। 1.5 বছর আওয়ামী লীগের কাছ থেকে মামলা বাণিজ্য করবার পর পাপিয়ার ঘর জামাই হারুনুর রশিদ এখন আশ্বাস দিচ্ছেন আওয়ামী লীগের কাউকে হয়রানি করা হলে থানা ঘেরাও করা হবে। সুনির্দিষ্ট কোনো মামলা নাই, এর বাইরে কোনো লোককে যেন হয়রানি করা না হয়। যদি হয়রানি করা হয় আমি জনসাধারণকে নিয়ে কিন্তু আমি থানা ঘেরাও করবো, একদম পরিষ্কার বলেছি। এভাবেই ভোটের লড়াইয়ে জিততে অতীত ভুলে আওয়ামী লীগের লোকজনকে রাজনীতিতে পুনর্বাসন করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বিএনপি। আমি বললাম এই ওয়ার্ডে এই বাড়িতে বসে নৌকার ভোট চেয়েছিলাম, আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। কিভাবে নেত্রী হতে হয় সেটা প্রমাণ করে দিয়ে গেছে শেখ খালেদা জিয়া। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। এই বলি আমি শেষ করছি। জয় বাংলাদেশ জিন্দাবাদ। জয় বাংলা, জয় রহমান জিন্দাবাদ। বিএনপির মিটিং, মিছিল, জনসভায় এখন প্রকাশ্যেই জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আওয়ামী লীগ আর বিএনপি এখন এক অভিন্ন সত্তা। চোর, বাটপার, চাঁদাবাজেরা আজ একই ছাতার নিচে দাঁড়িয়েছে। তবে আওয়ামী লীগের সাথে বিএনপির এই মাখামাখি যে 12 তারিখের ভোটে জেতার কৌশল, সেটা মাঝে মধ্যে তাদের নিজেদের মুখ ফসকে বের হয়ে যাচ্ছে। আমাদের মতো অনেকেই মনে করেছিল তারেক রহমান দেশে ফিরলে হয়তো বিএনপির অন্যরকম এক রূপ দেখা যেতে পারে, কিন্তু যাহা লাউ তাহাই কদু। বিএনপি সরকারের অতীতের দুঃশাসনের কথা মনে পড়লে সবার আগে একটি ভবনের নাম ভেসে ওঠে, তার নাম হাওয়া ভবন। অভিশপ্ত এই ভবনের সাথে একজন ব্যক্তির নাম জুড়ে আছে, যার নাম গিয়াসউদ্দিন আল মামুন। অনেকেই মনে করেন মামুনের সাথে তারেক রহমানের সম্পর্কের অবনতি হয়েছে, কিন্তু বাস্তবে মামুন এখনো তারেক রহমানের সবচেয়ে ঘনিষ্ঠ জনদের একজন। যদিও সম্পর্ক টিকিয়ে রাখতে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে বিএনপি। গিয়াসউদ্দিন আল মামুনকে পর্দার আড়ালে রেখে তার আপন ভাই হাফিজ ইব্রাহিমকে দেয়া হয়েছে ভোলা 2 আসনের মনোনয়ন, যা ভোলার সাধারণ মানুষকে চরমভাবে উদ্বিগ্ন করে তুলেছে। 1 বছর এই যে 5 আগস্টের পরের তোরে লুটফাট করছে জাগরে নিয়া। আমার ফেসবুকে লেখছে হাফিজ ইব্রাহিমের নিয়ে কথা বললে হাত পাও ভেঙ্গে গুড়া করিয়া ফেলবো। আমার নিজের ঘর, আমার কড়াই করা সম্পদ এবং আমার বসত ঘর, যেখানে আমি 20-22 বছর ধরে বসত থাকতেছি, সেখান থেকে আমার এই 2 বাচ্চা নিয়ে আমার ওদিক থেকে মাইরে তারপরে বের করে দিছে। এমন অবস্থা করছে যে আমি কোন রকম জানটা নিয়ে বের হয়েছি। সেখানে বিএনপির সাঙ্গপাঙ্গ ছিল, যে বললাম যাদের নাম নাসিম কাজী ছিল। নাসিম কাজী আমি প্রথম শুরু থেকেই বলছি বিএনপি বন্দিপাতা বিএনপি হয়েছে গুন্ডারি, এটা একটা মানুষ নেই, সব গুন্ডায় বইরে গেছে। যেখানে মহিলাকে অত্যাচার করে, চুল কেটে দেয়, ওটা করে, এটা করে, সব কিছু গুন্ডারি। আমার এই দোয়ান পাট সব ভাঙ্গা চূড়া করছে, আমার গলায় 2টা বগিটাও ধরছে। এইভাবে ধরিয়া এই শালি চুট মারানি মোবাইল দিয়ে আনা তোরে দাও দিয়া উবয়া আনা করে দিন। 15 মিনিটসের কাছে আসা নথিতে দেখা যায় গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিম, তার স্ত্রী মাফরুজা সুলতানার সহ পরিবারের সদস্যের নামে কয়েকশো কোটি টাকার ঋণ খেলাপি রয়েছে। শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটি ব্যাংকেই খেলাপি ঋণ রয়েছে 106 কোটি টাকা। তারপরেও তার প্রার্থিতা বাতিল করা যায়নি, কারণ বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারকদের চাপে ব্যাংক কর্তৃপক্ষ এবং নির্বাচন কমিশন হাফিজ ইব্রাহিমের প্রার্থিতা বাতিল করার সাহস দেখায়নি। পর্দার আড়ালে থাকা গিয়াসউদ্দিন আল মামুনের ক্ষমতাকে কাজে লাগিয়ে হাফিজ ইব্রাহিম ভোলায় এক ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।
এমনকি বিএনপির সম্ভাব্য যেসব প্রার্থী মনোনয়নপত্র তুলতে চেয়েছিলেন তাদেরকেও এলাকাতেই ঢুকতে দেয়নি হাফিজ ইব্রাহিম। কিছু সন্ত্রাসী, আমি যতটুকু জানি, ওনারা হাফিজ ইব্রাহিমের পক্ষে স্লোগান দিয়ে ওদের উপরে হামলা চালায়। ভোলার বোরহানুদ্দিন এবং দৌলত খান উপজেলার বাজার ও নদী ঘেঁষা চরগুলোকে কেন্দ্র করে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ উঠেছে গিয়াসউদ্দিন আল মামুনের ভাই হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে উপজেলায় অন্তত 30টির বেশি বাজার ও একাধিক চর এলাকা থেকে তিনি ও তার অনুসারীরা মোটা দাগে প্রতি মাসে 50 কোটি টাকার বেশি চাঁদা আদায় করছেন। বাজার ইজারা, ফসল উৎপাদন, পরিবহন ও বর্গা জমির নামে এই চাঁদাবাজির ফলে সাধারণ ব্যবসায়ী এবং কৃষকদের উপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে। এর বাইরেও কৃষকদের বাড়ি থেকে হাঁস, মুরগি, গরু জোরপূর্বক ধরে নিয়ে যেয়ে খেয়ে ফেলার অভিযোগ উঠেছে হাফিজ ইব্রাহিমের অনুসারীদের বিরুদ্ধে। রুবেলা দ্বারা আমাকে হাঁস, মুরগি, গরু, ছাগল, ভেড়া লইয়া যায়, আমরা জিগাইলে কাকা হাফিজ ইব্রাহিমে কইছে। হাফিজ ইব্রাহিমের দয় দিয়ে আমার উপর এত অত্যাচার করে, আমাকে ছাগল যা আছে সবই লিয়ে যাইয়া যায়। আমাকে তখন টেয়া খোঁজে, ঘাসের টেয়া দিতাম, আমরা ঘাস টেয়া দেই না দেখিয়া এই আমার উপর অত্যাচার করে হাফিজ ইব্রাহিমের অনুসন্ধানে জানা যায় বোরহানুদ্দিন উপজেলার বোরহানুদ্দিন বাজার, কুঞ্জিরহাট বাজার, কালীরহাট, চৌমোহনীর হাট, শিকদারহাট বাজার, মানিকারহাট, মুন্সিরহাট, আলিমউদ্দিন বাংলা বাজার, মোল্লারহাট বাজার, গফুরগঞ্জ বাজার সহ কুঞ্জিরহাট, বোরহানুদ্দিন ও বোরহানগঞ্জ বাজার থেকে 1 কোটি টাকার বেশি চাঁদা তোলা হচ্ছে। মনে করেন আমরা কোনো মাস্টার পাই না, এটা কারা এনে সালুদ্দিন আলুদ্দিন ওরা চাইবে কেন আইসি ওরা জিজ্ঞাসা ভাই তুই কারেন্ট দিয়ে আমাকে ব্যাকের কিছু নষ্ট করিস কে, এই বিদায় এই ধরনের ওরা আইয়া বিসিআর এই ফিটান আরম্ভ না করছে। বোরহানুদ্দিনের পাশের চরগুলোর মধ্যে চর শরীফাবাজ, চর রামকানাই, চর গিরিশ, পাতার চর, ধারিয়া সাকুচিয়া, বয়ার চর, রিভার ব্লক ও চর কলাগাছিয়ার মানুষ যেন অত্যাচারী এক জমিদারের অধীনে প্রজা হয়ে বাস করছেন, যে কারণে এই আসনটিতে দাঁড়িপাল্লার প্রার্থীর ভূমিধস জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ফলশ্রুতিতে ভোলাতেই সবচেয়ে বেশি হামলার শিকার হচ্ছেন জামায়াত প্রার্থী অধ্যাপক মাওলানা নজরুল ইসলামের অনুসারীরা। এভাবে বহর কোথাও দিবেন না, বহর না দিবে। একই অবস্থা দেশের প্রায় সব বিএনপির প্রার্থীদের। বিএনপি যেন বেছে বেছে অবৈধ টাকার পেশি শক্তির অধিকারী প্রার্থীদেরকেই বাছাই করেছেন। বিএনপি ক্ষমতায় আসলে এদেশের মানুষ কেমন থাকবে তা বোঝার জন্য আরেকটি আসন থেকে ঘুরে আসব, যেখানে ক্ষমতায় আসার আগেই মানুষের জীবনে নাবিশ্বাস তুলে দিয়েছে বিএনপি মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফ আর তার ভাই টরিক। বাংলাদেশে যত দামি দামি লোক আছে, যত প্রেসিডেন্ট ছিল, যত মন্ত্রী ছিল, এমন কেউ নাই আমার দরবারে যায় নাই, এমন কোন পার্টির নেতা নাই আমার কাছে যায় নাই। চুয়াডাঙ্গা 1 আসন থেকে মনোনয়ন পাওয়া সাবেক চরমপন্থী নেতা শরীফুজ্জামানের বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, লুটপাট, এমনকি খুন ধর্ষণের অভিযোগ রয়েছে। শরীফের আপনি হলো মানে একটা বেহায়া, একটা কান কাটা, একটা নির্লজ্জ বেহায়া পুরুষ। ওর ইজ্জত শেষ হয়ে যাক, ওর বউয়ের ইজ্জত শেষ হয়ে যাক, তা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। বক্তব্য দেয় নারী শরীফুজ্জামানের সাবেক স্ত্রী, যাকে গোপনে বিয়ে করে কিছুদিন ভোগ করার পর শরীফুজ্জামান ছুঁড়ে ফেলেছেন। শরীফ আমাকে ওই যে লিডার তারেক রহমান নিজেই ভালো না, শুধু কে কথা বলছে, আরো কত কিছু বলছে। থানার মধ্যে আমাকে বলছে আপনি তারেক রহমানের কাছে যাই কি করবেন, বা ফখরুলের মহাসচিবের কাছে যেয়ে কি করবেন। ওই দিনও থানায় আমাকে বলছে এবং সার্কেল এসপির সামনে বলছে। তারেক রহমানকে জিজ্ঞাসা করবো, সার্কেল এসপি তো পুরো ওদের হয়ে কাজ করছে। 5 আগস্টের পর নিজের অবস্থান পরিবর্তনের সাথে সাথে নিজের স্ত্রীও পরিবর্তন করেছেন। নানাভাবে ওই নারীকে মুখ বন্ধ রাখার চেষ্টা করে ব্যর্থ হবার পর মিথ্যা স্বর্ণ চোরা কারবারের মামলায় জেলে পাঠিয়েছে শরীফ। ভোরবেলা হামলা করে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরেই শুনতে গোয়েন্দা বাহিনী আমাকে জানায় যে আপনার মেয়েকে নিয়ে গেছে চুয়াডাঙ্গা সদরে। আমি যে দেখি সদরেও নাই, কোর্টেও নাই। তারপর আমি আবার শুনলাম যে জেলখানা। তো মেয়েকে ডাক দিয়ে বললাম যে পুতুল কি হয়েছে? কইছে মা আমাকে বলছে কি পুলিশ যে তুমি উঠো কোর্টে। না তো কেন? না তো তুমি যে শরীফের নামে মামলা করতে চেয়েছো সেটা পোটাপ করবো। কইয়া নিয়েছে, নিয়ে না মা আবার আমাকে জেলখানাতে ভরে দিয়েছে। ইলিয়াস ভাইয়ের প্রতিবেদনে আমার বোন সাক্ষাৎ দেওয়ার পরেই ভোরবেলা আমার বোনকে শরীফ আর শরীফের গুন্ডাপান্ডা বাহিনী পুলিশ দিয়ে আমার বোনকে তুলে নিয়ে যায়। একটি স্কুলের গানের শিক্ষিকা ওই নারী বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন। এমনকি পুরো পরিবার আওয়ামী লীগ সরকারের আমলে হামলা মামলার শিকারও হয়েছিলেন একাধিকবার। অথচ নিজের স্বার্থে বিএনপির এমপি প্রার্থী শরীফ তাকে বন্দী করে রেখেছেন। আর পুতুলের পরিবারের এখন সময় কাটে আদালতের বারান্দায় বারান্দায়। ছোটবেলার থেকে তার চিনি একখানে রয়েছি, তা সে কি করে এইসব ব্যবসা করে, এইসব ব্যাপারে শোনাই। পুতুল মেয়েটা খারাপ না,
এটি যা মানুষে বলছে এটা মনে করেন একটা সত্যায়ন করে বলছে। আমার জীবন আমি দেখি রাখতো 2বার 3বার এদিকে আসি আসা আমরা দেখিনি যে তার খারাপ আচরণ আমরা কোনদিন দেখি এইভাবে আরো নির্যাতন হতে থাকে তাহলে যে মামলায় পুতুল নামের ওই নারীকে জেলে পাঠানো হয়েছে সেই মামলার প্রধান আসামি জনৈক আসমা বেগমের পরিবার জানিয়েছে আসমার সাথে শরীফের সাবেক স্ত্রী পুতুলের কোনো সম্পর্ক নেই। জি না, আমার ওয়াইফও পুতুলকে চিনে না বা আমরা আমার ফ্যামিলির কেউ পুতুল নামে কাউকে চিনে না। আমি পুতুল মানে কোনো মেয়েরই চিনি না, আমি এখন যা পুতুল কিনা আমার চোখেই দেখলাম না তারে। এভাবেই চুয়াডাঙ্গা 1 আসনের বাসিন্দারা যেন এক মগের মূল্যকে বাস করছেন। দখল চাঁদাবাজি এই জনপদের মানুষের কাছে এক নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার থানায় কি জমা দিয়ে আসবো বুঝেছিস, আধা ঘন্টা 20 মিনিটের ভেতরে কি করবি কর। ক টাকা দিতে হবে ভাই? তুই থানায় বসে শোনা জাহিন ভাই, তুই ক টাকা পারবি বল? তুমি আমাকে আধা ঘন্টা সময় দাও ভাই। তুমি কি কি খুশি ভাই? জাহিন ভাই বলো। একটা করে মানুষ ফোন দেবে, তোর ভাইয়ের একটা করে ডাং দিয়ে মারবো। তুই বাদে তোদের একটা কেউ ফোন দেয়, আবার থানায় কি জমা দিয়ে আসবো বুঝেছিস। আধা ঘন্টা 20 মিনিটের ভেতরে কি করবি কর। শরীরকে তো ধরাই যায় না, সে বলে আমরা আর ওর মধ্যে কিচ্ছু করতে পারবো না। জমি ওরা নিজে বলেছে ওদের দিতেই হবে, মানে অকথ্য ভাবে গালি গালাজ দিলে তো শরীফ বাপের সাথে দেখা করা, মানে বাপ সবসময় শরীফ বাপের সাথে দেখা করার কথা বলিস, তুই দেখা করিস নি। আমাকে ওই যে চেয়ার থেকে ফেলে দিয়েছে, তারপরে আবার কলার ধরে নিয়ে আমার রুম থেকে বের করে নিয়ে আসছে। 4 কোটি টাকার গাছ তো হবেই, 1 কোটি টাকা কেটে ফেলছে। ভাগিদার ওই যে শরীফকে দিয়েছে 40%। শরীফ সাহেব বলছে যে গাছ আমি কাটবো, কার ক্ষমতা আছে দেখি আমাকে ভালো দেয়। এই চাঁদাবাজি করতে করতে মনে করেন যে তার ভাই টনি সাহেব, সে সিঙ্গাপুর থাকে, সে টাকা পয়সা আছে, সেটা লবিং করে সেটা রাজনীতির প্ল্যাটফর্ম তাকে দিয়ে দিচ্ছে, করাই দিচ্ছে। স্থানীয় বিএনপি নেতারাও তার বিরুদ্ধে সোচ্চার। তারপরেও শরীফুজ্জামানকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, কারণ বিএনপির এই প্রার্থীর ভাই টরিক একজন আন্তর্জাতিক সোনা চোরাকার বাড়ি। ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ আগারওয়ালার ব্যবসায়িক পার্টনার টরিক সিঙ্গাপুরে ব্যবসার নামে বিএনপির অনেক নেতার টাকা পাচারের অন্যতম সহযোগী, যে কারণে বিএনপির তাকে প্রয়োজন। চুয়াডাঙ্গা আলমডাঙ্গায় যে চাঁদাবাজ হচ্ছে, এই চাঁদাবাজ গুলা শরীফের নেতৃত্বে হচ্ছে এবং দখল করছে এবং বহু টাকা চাঁদা তুলেছে চুয়াডাঙ্গা এবং আলমডাঙ্গা, এবং আওয়ামী লীগের লোককে শেল্টার দিচ্ছে এবং চাঁদা তুলছে। তার নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ থাকবে কিনা, এখন বিএনপি 5টা খণ্ডে খণ্ডিত, রাজনৈতিক অবস্থান একেবারে নাই বললেই চলে। আজ চুয়াডাঙ্গা জেলার সেক্রেটারি নির্দেশে তার পেটোয়া বাহিনীর অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আজকে আমার বাড়িতে অ্যাটাক করে। সে সময় আমার মা বয়স 60-এর ঊর্ধ্বে, ভয় পেয়ে দরজা বন্ধ করে দেয়। আমাকে না পেয়ে তারা আমার অফিস ব্যাপকভাবে ভাঙচুর করে, যেটা আমার জন্য অত্যন্ত দুঃখজনক। চুয়াডাঙ্গা 1 আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা তৈরি হয়েছে, যে কারণে শরীফের নেতাকর্মীরা এলাকায় মানুষকে নানাভাবে ভয় ভীতি দেখিয়ে ভোটে জেতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তোরা আওয়ামী লীগ করিস, যাই করিস, এখন আওয়ামী লীগ বিএনপির কোনো ভেদাভেদ নেই। এখন আওয়ামী লীগের বিএনপি এক হয়ে গিয়েছে, বুঝতে পেরেছিস? জামাতের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, ভোট কানে শিখিয়ে দিতে হবে, যেহেতু নৌকা নেই। একদম সকাল সকাল ভোট কেন্দ্রে চলে যাবি, আর যে কটা বাড়ির লোক আছে তোদের সব ভোট করার জন্য আমরা দেখতে পাই, আমাদের সামনে মারবি, ঠিক আছে তো? কোথাও বলা হচ্ছে জনগণ ভোট না দিলেও নাকি শরীফুজ্জামান শরীফ ধানের শীষে বিজয়ী হয়ে আসবে। এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না করলাম। চুয়াডাঙ্গায় আবারও সেই চরমপন্থীদের মাঠে নিয়ে ভোটারদেরকে হুমকি দিয়ে যাচ্ছে শরীফের লোকজন, যে কারণে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তোরা হিন্দু সম্প্রদায় ভোট দিতিস নৌকায়, এখন নৌকা আওয়ামী লীগ সব মিলিয়ে মিশে একাকার হয়ে গিয়েছে। আর আমরা গ্রামের ছেলে, সব গ্রামের ছেলে, পাশের গ্রাম কুমলাপুরি ছেলে ভরে দাঁড়িয়েছে। এমপি হবে হলে আমাদের ভাগ্য পরিবর্তন হবে। ধানের শীষে ভোটটা দিবি তো?
সকাল সকাল চলে যাবা, তোদের বাড়ি যে কটা আছে সব বুঝি ভোট নিয়ে নিবি, আর তোদের যা সমস্যা। শুধু চুয়াডাঙ্গার শরীফুজ্জামান শরীফ কিংবা ভোলার হাফিজ ইব্রাহিম নয়, সারা দেশেই জনগণের সাথে সাপ লুডু খেলেছে বিএনপি। 1.5 বছরে চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগে যাদেরকে বহিষ্কার করা হয়েছিল তাদেরকে আবার ঘোষণা দিয়ে দলে ফিরিয়ে এনেছে। সেই সাথে বহিষ্কার হওয়া এসব চাঁদাবাজদের মধ্য থেকে 24 জনকে আবারও বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপিতে খেলাপি ঋণ রয়েছে এমন প্রার্থীর সংখ্যা 31, যাদের সকলে আওয়ামী লীগ আমলে ব্যবসা করেছে, এমনকি ব্যাংক থেকে লোনও নিয়েছে আওয়ামী লীগের আমলে। এদের মাঝে অনেক প্রার্থীর পরিবারের নামেও খেলাপি ঋণ রয়েছে। সম্প্রতি এশিয়া পোস্টে খোদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাইয়ের 22 কোটি টাকা ঋণ মওকুফের খবর বেরিয়েছে, যে ঋণ মির্জা ফখরুল ইসলামের ভাই মির্জা ফয়সাল আওয়ামী লীগ আমলে নিয়েছিলেন। প্রথম প্রশ্ন হলো, আওয়ামী লীগ আমলে মির্জা ফখরুলের ভাই ব্যাংক থেকে লোন পেলেন কিভাবে? আর দ্বিতীয় প্রশ্ন, বিএনপি ক্ষমতায় আসার আগেই যদি ক্ষমতার দাপটে ব্যাংকের লোন মওকুফ করিয়ে নেওয়া যায়, তাহলে ক্ষমতায় আসার পর তাদের পুরো ব্যাংক কবজা করতেও সময় লাগবে না। সারা দেশের বাস্তবতায় দেশের অস্তিত্বের প্রশ্নে মানুষ এখন দাঁড়িপাল্লার পক্ষে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দুর্নীতিগ্রস্ত একটি দেশের রাজনৈতিক দল হয়েও জামাতে ইসলামের নেতাকর্মীরা যেভাবে নিজেদেরকে দুর্নীতি চাঁদাবাজ মুক্ত রেখেছেন তা মানুষকে চরমভাবে উদ্বেলিত করেছে। প্রতিপক্ষের এই জোয়ার ঠেকাতে বিএনপি সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। বিভিন্ন জায়গায় জামাতের পুরুষ কর্মীদের সাথে না পেরে নারী কর্মীদের উপর ন্যাক্কারজনক হামলার পথ বেছে নিয়েছে বিএনপি। বোরকা পরা নারী মানেই বিএনপি তাদের প্রতিপক্ষ ভাবতে শুরু করেছে। এ যেন আওয়ামী লীগের ভয়ঙ্কর রূপ বিএনপির উপর ভর করেছে। যদি কোনো বোরকা টোরকা দাড়ি যদি দেওয়া হয়, সন্দেহ হয়, সেখানে ধরে ফেলবেন। আমাকে মারিছে, আমার পাশে আমার রত্নাপা ছিল, ওনার বুকে 2টা কিল মারিছে। তারপরে শাহানার আপা, আমার মুসলিম আপা, নুরুন নাহার আপা, মানে আমাদের সবাইকে এক কথায় মেরেছে। নিজেরাই মা বোনদের উপরে হামলা করে, বিভিন্ন জায়গায় নারীদের হিজাব টেনে খুলে ফেলে। এইরকম সাহস বাংলাদেশে যাতে আর কেউ না করতে পারে, তার জন্য আমার মা বোনেরা ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ। শুধু ভাইদের গায়ে না, আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই? ওদের ঘরে কি মা বোন নাই? মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো, নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে। যদি না পেয়ে থাকে, এটা দুর্ভাগ্য। দীর্ঘ 15 বছরের দুর্বিষহ এক কালো রাত পেরিয়ে দেশের মানুষ তাদের ভাগ্যাকাশে নতুন এক সূর্য দেখার স্বপ্ন দেখেছিল, কিন্তু সেই আলোর মাঝে কালো মেঘ হয়ে দাঁড়িয়েছে বিএনপি নামক এক অন্ধকার দানব। যে পর্যন্ত আপনার ভোট কেন্দ্র থেকে ভোটের ডিক্লার না আসবে, সেই পর্যন্ত আমরা ভোট কেন্দ্র ঘেরাও করে রেখে কেন্দ্র থেকে ডিক্লার নিয়ে তারপরে আমরা উপজেলায় অবস্থান করব। অনেক তাজা প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় আবারও সবাইকে এক হতে হবে। দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে আপনাকেই রুখে দাঁড়াতে হবে। আপনার মূল্যবান ভোটে নির্ধারিত হবে দেশের ভবিষ্যতের গতিপথ। সিদ্ধান্ত নিতে ভুল করলে আবারও অন্ধকার নেমে আসতে পারে জাতির ভাগ্যাকাশে। দিন বদলের এক মাহেন্দ্রক্ষণে ইতিহাসের সাক্ষী হতে সত্য আর সুন্দরের পক্ষে রায় দিন। ভোট দিন দাঁড়িপাল্লায়। সন্ত্রাস, চাঁদাবাজের প্রতীক ধানের শীষকে না বলুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো সাংবাদিক ইলিয়াস ভাইয়ের ভিডিওটা দেখেছেন। দেখেন, আপনাদের হাতেই কিন্তু বর্তমান দেশের ক্ষমতাটা, যদিও সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, কিন্তু আমরা যেহেতু পশ্চিমাদের হাতে বন্দী, সুতরাং সেক্ষেত্রে আমাদের বলতে বাধ্য করা হচ্ছে যে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। তো সামনেই যে নির্বাচন একেবারে হয়ে গেল মনে করেন, এখন ক্ষমতাটা কিন্তু আপনাদের হাতে। আপনারা যদি চান যে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসুক, সৎলোকের শাসন হোক, শরিয়া আইন ধীরে ধীরে তারা বাস্তবায়ন করুক কৌশলে, এবং বিএনপিকে ভোট দিলে কি হবে আপনারা দেখলেন। তো আসলে এখন বিষয়টা হইতেছে সব কিছুর উপর নির্ভর করতেছে কিন্তু আপনাদের উপর। সব কিছু গণভোটে অবশ্যই হ্যাঁ দিতে হবে, না দিলে কি হবে এটা আপনারাই ভালো জানেন। এখন আপনি যদি জেনে বুঝে এত বড় একটা অন্যায়ে সামিল হন, তাহলে কিন্তু দেশ আবারও ধ্বংসের মুখে।
যদি বিএনপি শুরু থেকে গণভোটে হ্যাঁ প্রচারণা চালাইতো তাহলে কিন্তু একটা কথা ছিল, কিন্তু বিএনপি কিন্তু গণভোটে হ্যাঁ প্রচারণা চালায় নাই। যদিও তোপের মুখে পড়ে লন্ডনী মুফতি যাকে বলা হয়, রসিকতা করে রাশেদ প্রধান ভাই বলেন, উনি কিন্তু রংপুরে গণভোটের পক্ষে ভোট চেয়েছেন, কিন্তু এটা তোপের মুখে, এটা সবাই জানে, ওই একবারই কিন্তু চেয়েছেন, আর কিন্তু তিনি চাননি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি বহুল সরকার নির্বাচনে পদক্ষেপ গ্রহণ করি তাহলে কিন্তু আমাদের কঠিন মাসুল দিতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি আজকে বিএনপি করতেছি, আমি গণভোটে না দেব, অথবা আমি বিএনপিকে ভোট দিলাম, দাঁড়িপাল্লায় ভোট দেবো না, তাহলে এটা আপনার জন্য আসলে এখন কোনো সমস্যা হবে না। আপনারা হয়তো দেখেছেন যে যারা বিএনপি করে, মানে বিএনপির ত্যাগী নেতা, তাদেরকে কিন্তু বহিষ্কার করা হচ্ছে দল থেকে, এবং বিভিন্ন কারণ দেখিয়ে তাদেরকে কিন্তু মানে আওয়ামী লীগ যারা করতো তাদেরকে কিন্তু দলে ফেরানো হচ্ছে, এবং তাদেরকে কিন্তু বেশি সুবিধা দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই আপনাদের সাবধান করলেন দুর্নীতি কেমন হবে, আর বাংলাদেশ জামাত ইসলামী আসলে ক্ষমতায় আসলে দেশ কেমন হবে, এটা তো বলার কোনো কথা নাই রে ভাই। এটা বিএনপিও বোঝে, আওয়ামী লীগও বোঝে, এবং সবাইও বোঝে যে জামাত ক্ষমতায় আসলে দেশটা আসলে কেমন হবে। আর এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিষয়ে, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতকে খোঁটা দিয়েই যাচ্ছে, কিন্তু জামাত কিন্তু মুখ খুলতেছে না। জামাত ভালো করে জানে যে তারা আবারও বিভেদ বাঁধাতে চায়, কিন্তু জামাত এই বিষয়ে কোনো মুখ খুলছে না। তো সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের ভিডিও দেখে এই জ্ঞানটা আমার আসলো যে যদি কোনো ভুল না হয় এবার, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চিত ক্ষমতায় আসতে চাচ্ছে, একেবারে নিশ্চিত এখানে, যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং তারা সফল না হয়। যদিও তারা চেষ্টা করেছিল ওই যে মোবাইল ফোন নিষিদ্ধ করে রাখতে, তারা সর্বোচ্চ কিন্তু চেষ্টা করেছিল যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা যেভাবে হোক না কেন যেন করার চেষ্টা করা হয়। কিন্তু আপনারা দেখলেন যে জামাত, এনসিপি এবং অন্যান্য দলগুলো যারা 11 দলীয় জোটে আছে, তারা কিন্তু সাথে সাথে প্রতিক্রিয়া জানিয়েছে, এবং নির্বাচন কমিশন কিন্তু এই সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হয়েছে। তো দেখা যাক আসলে এখানে নিশ্চিতভাবে এইটা বলা যাচ্ছে যে আগামী নির্বাচনে যদি কোনো রকম কারচুপি না হয় তাহলে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে। আমি যেটা ধারণা করে বলতে পারি যে আমার যেটা ব্যক্তিগত অভিমত যে 164 আসনে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসতে যাচ্ছে। যদিও আপনারা গতকালকে একটা জরিপ দেখেছেন, যদিও বিএনপি একটা তৈরি করেছে জরিপ, সেখানে দেখলাম যে 204টা নাকি বিএনপি পাবে, জামাত নাকি 46টা পাবে। মানে ওই যে ডাকসু নির্বাচনের শিবিরে সাদিক কায়েমকে 9% দিয়েছিল, আর আবিদুল ইসলাম খানকে কিন্তু 46% দিয়েছিল। ঠিক প্রসঙ্গটা ওই রকমই হয়েছে। তো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে, যদি কোনো রকম তারা কারচুপি করতে না পারে, তাহলে নিশ্চিত করে ভেবে থাকেন, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যাবে সংসদের নিম্নকক্ষে, এবং উচ্চ কক্ষও কিন্তু তারা দখল করে নেবে। তো দেখতে পাচ্ছেন আপনারা সাংবাদিক ইলিয়াস ভাই আছে, পিনাকি ভট্টাচার্যদা আছে, এরা কিন্তু বিএনপির উপর খুবই বিরক্ত হয়েছে, কেননা বিএনপি ভারতের রাজনীতি করতেছে, এবং বিএনপিপন্থী অ্যাক্টিভিটিস মির্জাহানও কিন্তু চাচ্ছে যে মনে প্রাণে চাচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী যেন ক্ষমতায় আসে। তো দর্শক, আসলেই কার হাতে দেশটা নিরাপদ এটা আপনারাই ভালো করে জানেন। একবার বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় দেখিয়ে দিন না আপনারা। ইনশাল্লাহ 12 তারিখের বিজয়, জামাত ইসলামের বিজয়। 12 তারিখে সারাদিন দাঁড়িপাল্লায় ভোট দিন, ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। ওই যে একটা গান আমি প্রায় বলি যে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। তো আসলেই কিন্তু সেই দিনটা খুব শীঘ্রই আসতে চলেছে। ততক্ষণ পর্যন্ত আপনারা দাঁড়িপাল্লার পক্ষে প্রচার করেন, ভোট দেন। 12 তারিখ সারাদিন দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করুন। আসসালামু আলাইকুম।